জি 24 ঘন্টা জ্যাক অলিভার স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি ভোটের ভবিষ্যৎ। হুমায়ুন কবির এখন বন্ধুর খোঁজে, কিন্তু বন্ধুর খোঁজ করলেও এখনো সাড়া দিল না ওয়েসির মিম। তারা চুপ এখনো পর্যন্ত। আর জোট নিয়ে ঝেড়ে কাশছে না এখনো পর্যন্ত নওশাদের আইএসএফও। এখন হুমায়ুন কবির কি করবেন? এই পরিস্থিতিতে হুমায়ুন সাহেবের দশা তো অনেকটা ওই গায়ে মানে না আপনি মোড়ল গোছলের মতো। মানে তিনি নিজেই জোটের প্রস্তাব দিচ্ছেন, আবার নিজেই সম্ভাব্য জোট সঙ্গীদের চোখ রাঙাচ্ছে। তৃণমূল থেকে বহিষ্কারের পর নতুন দল গড়েছেন, নাম দিয়েছেন জনতা উন্নয়ন পার্টি। সেই দলের জন্য এখন বন্ধুর খোঁজে মরিয়া হুমায়ুন কবির। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে জোট বেঁধেই বিধানসভা ভোটে লড়তে চান। তার পছন্দের তালিকায় বাম কংগ্রেসের পাশাপাশি রয়েছে আরও দুটি দল, আইএসএফ এবং নিম। তারা আমার সঙ্গে হতে চলেছে বা হবে। কিন্তু চাইলেই কি হয়? হুমায়ুন সাহেব বারে বারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেও বাকিরা সাড়া দিচ্ছে কই? হুমায়ুনের জোটের প্রস্তাব আগে ভাগেই উড়িয়ে দেয় হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েসের দল মিম। একটি বিবৃতিতে তাদের জাতীয় মুখপাত্র সৈয়দ আসিম ওয়াকার বলেন, প্রকাশ্যে পাওয়া তথ্য অনুযায়ী হুমায়ুন কবিরকে শুভেন্দু অধিকারী রাজনৈতিক যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে। মুসলিম সম্প্রদায়কে উস্কানি দিয়ে রাজনীতি করায় মিমের কোনো সমর্থন নেই। জোট করতে যাওয়া আরেক দল আইএসএফ এর সঙ্গে কার্যত লুকোচুরি খেলা চলছে হুমায়ুনের। কয়েকদিন আগে হুগলির ফুরফুরা শরীফে যান ভরতপুরের বিধায়ক। সেখানে পীরজাদা সফিরি সিদ্দিকী ও ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে দেখা করেন। নওশাদ সিদ্দিকীর বাড়িতেও যান হুমায়ুন, কিন্তু ভাঙড়ের বিধায়কের দেখা পাননি। নওশাদ বুঝিয়ে দেন, এভাবে দেখা সাক্ষাৎ নয়, আলোচনা করতে হলে আনুষ্ঠানিকভাবে চিঠি দিতে হবে। হুমায়ুন যদিও তাতে নারাজ। কোনো ক্ষেত্রে যাওয়া না যাওয়াটা দাঁড়াচ্ছে অফিসিয়ালি কমিউনিকেশনের জন্য। এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি কমিউনিকেশন হয়ে ওঠেনি। অফিসিয়ালি কমিউনিকেশন হলে কি আপনারা বলবেন? তো আলোচনা তারপর তো স্টার্ট করতে পারি। কাউকে চিঠি দেওয়ার মতো অত দুর্বল জায়গায় হুমায়ুন কবির নেই যে কাউকে চিঠি আমি মেয়ের বিয়ে যখন দেবো তখন কার্ড করে চিঠি করে ইনভাইট করবো। তাহলে জোটটা হবে কি করে? না হলে না হবে। এই পরিস্থিতিতে জনতা উন্নয়ন পার্টি নিয়ে অবস্থানে অনড় আইএসএফ। আমরা চাইছি একটা কোয়ালিশন সরকার তৈরি হোক, তার আগে আমরা একটা জোটবদ্ধ হতে চলেছি। যে জোট বিজেপি তৃণমূলের বাইরে, যে জোটের থাকছে কারা বিজেপি এবং তৃণমূলের বাইরে যে শক্তিগুলো আছে তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। হুমায়ুন কবির সাহেবের দলের সাথে যাব কি যাব না আমরা অনেক আগে অবস্থান আমার ক্লিয়ার করে দিচ্ছি, ওই অবস্থানই আমরা আছি। এদিকে হুমায়ুন সাহেবের দশা অনেকটা গায়ে মানে না আপনি মোড়লের মতো। নিজেই জোটের প্রস্তাব দিচ্ছেন, আবার নিজেই তাদের চোখ রাঙাচ্ছেন। আমার কাছে খবর আছে যে নওশাদ বেশি চালাকি করছে। সে আমার সঙ্গেও কথা বলছে, পাশাপাশি টিএমসির সাথেও সিট শেয়ারিং করার জন্য বসছে। তো বসতে দিন, যদি নওশাদ এই ভুল করে তাহলে নওশাদকে ভাঙড়ে কিভাবে হারাবো নওশাদ ঠিক টের পেয়ে যাবে। তৃণমূলের সাপোর্ট পেলেও নওশাদ আর দ্বিতীয়বারের জন্য এমএলএ হবে না। সব মিলিয়ে ভোটের ময়দানে এখনো একা হুমায়ুন। তার শিবিরে জোট কম, জট বেশি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমি সরাসরি সুমনদাকে যাবো। সুমনদা, এ তো একেবারে ঘেঁটে ঘ পরিস্থিতি। দেখুন, আসলে তো লড়াইটা হুমায়ুনের নওশাদ হওয়ার, আবার নওশাদের হুমায়ুন হওয়ার। ফলে এই দুজনের মধ্যে যে লড়াই হবে তাতে আমার মনে হয় যে মূল যে নাটকের যারা চরিত্র তাদের খুব একটা এফেক্ট হবে না। মানে আমি বলতে চাইছি, হুমায়ুন যে লক্ষ্য নিয়ে শুরু করেছিলেন যে তিনি সমস্ত মুসলমান ভোট কেটে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দেবেন, বোধহয় হুমায়ুনের সেই দাবি বা সেই তত্ত্ব প্রথমেই মুখ থুবড়ে পড়ছে। একদিকে হুমায়ুন অভিযোগ করছেন, আমি আপনাদের বাইরে যা শুনলাম, নওশাদ গোপনে তৃণমূলের সঙ্গে আঘাত করবার চেষ্টা করছে। অন্যদিকে নওশাদ আবার হুমায়ুনকে আক্রমণ করছে। এর ফলে আবার মানে যেভাবে বিজেপির যেখানে চাপ বেশি, সেখানে সংখ্যালঘুদের কাছে হয়তো আবার তৃণমূল ছাড়া খুব বেশি অপশন থাকবে না। হুমায়ুন কবির যে অপশন হয়ে উঠতে চেয়েছিলেন সেই অপশনটা হয়তো ততটা হয়ে উঠতে পারবেন না। না, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সুমনদা কোথাও গিয়ে কি এই বিষয়টা মনে হচ্ছে যে
আবার মানে হুমায়ুন কবির যেটা চাইছেন, সেক্ষেত্রে যদি হুমায়ুন কবির, মিম বা আইএসএফ আলাদা আলাদা লড়ে, সেক্ষেত্রে সুবিধাটা কার হতে পারে, বিজেপির না তৃণমূলের? আপাতত তৃণমূল। কারণ এই কারণে যে তৃণমূল ছেড়ে সংখ্যালঘুরা যে অন্য একটা দলের দিকে যাবে বা পার্টিকে আশ্রয় করবে, ততক্ষণ আশ্রয় করতে পারবে না যতক্ষণ না তারা দেখবে যে সেই পার্টিটার বিজেপিকে হারানোর ক্ষমতা আছে। দেখুন, মানে সংখ্যালঘুদের কাছে এই মুহূর্তে বিজেপি হচ্ছে প্রধান আতঙ্কের ফ্যাক্টর। না, তার মানে সুমনদা আপনি বলছেন যদি জোট হয়, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, তাহলে একটা ফ্যাক্টর হতে পারে, তাই তো? আমি আগেও আপনার সাথেই বলেছিলাম, যদি মুর্শিদাবাদে কংগ্রেস, সিপিএম, আইএসএফ, হুমায়ুন সবাই মিলে একসঙ্গে লড়তেন, তাহলে অবশ্যই তৃণমূলের জন্য চ্যালেঞ্জ হতে পারত। কারণ তৃণমূলের সংখ্যালঘু ভোট নিয়ে বিভিন্ন ধরনের হেলদোল আছে, বিশেষ করে ওয়াক অফের ঘটনার পরে, বিশেষ করে ওবিসি নিয়ে, এই সব নিয়ে মুসলমানদের তৃণমূলের প্রতি অসন্তোষ আছে। কিন্তু সেই অসন্তোষটাকে একটা চেহারা দেওয়ার জন্য যে জোটবদ্ধ লড়াইয়ের প্রয়োজন ছিল, না হুমায়ুন না নওশাদ কারো পক্ষেই সেটা দেওয়া সম্ভব হচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে সুমনবাবু যে বিষয়টা বলতে চাইছেন, কোথাও গিয়ে বিজেপিকে থ্রেট পারসেপশন সামনে রেখে জোট হবে কি হবে না সেই বিষয়ে ভাবনা চলছে, এবং বিজেপিও এই অঙ্কটা বুঝতে পারছে যে কোথাও গিয়ে হিন্দুত্ব বা হিন্দু ভোটকে এককাট্টা করার প্রয়োজন রয়েছে, এবং সেই টার্গেট ফুলফিল করতে গিয়ে কখনো কখনো বাউন্ডারির বাইরে বল চলে যাচ্ছে, বেড়ে খেলে ফেলছেন একের পর এক বিজেপি নেতা। যেমন আপনাদের শোনাবো বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, তার বক্তব্য। স্বপন মজুমদার কি বলছেন? সিএর বিরোধীরা, যারা সিএর বিরোধিতা করেছেন, ভয়ঙ্কর কথা, তারা ৭১-এর গণধর্ষণের ফসল। এই ধরনের মন্তব্য একজন বিধায়কের গলায়। কি বলেছেন শোনাই। যারা আজকের তারিখেও বাংলাদেশ থেকে এসে সিওর বিরোধিতা করছে, আমি মনে করি ৭১ সালে ধর্ষণ হয়েছিল, সেই ধর্ষণের ফসল সেইগুলো খান সেনা আর ওই জামাত ইসলামদের ফসল এগুলো। এখানে একটা ফুটো অবস্থান আছে, ঘাটটা এইভাবে মোটকে নিয়ে ওই রেল লাইনের পাড়ে পিটিএসটা আমরা তুলে ফেলতে পারি, করবো না। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রশাসনকে দিয়ে তার এনকাউন্টার করাবো আগামী দিনে। স্বপনবাবু পাক সেনার সন্ত্রাসের কথা বলছেন, আর তিনি নিজে ভাষা সন্ত্রাস করছেন। কিরকম সেটাও আপনাদের দেখাবো, কারণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। মঞ্চে উঠে পড়েছিলেন এক ব্যক্তি, তাকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় বিধায়কের গালাগাল আমরা বিপ ছাড়া আপনাদের শোনাতে পারবো না। শুনুন। তৃণমূল করো তাহলে ভয় পাওয়া না, তোমাকে ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। একদম চলা কাটতে পিঠে বিধায়ক মশাইকে মাথায় রাখতে হতো তিনি বাড়ির বৈঠকখানায় বসে নেই, তিনি একটি মঞ্চে পাবলিক ফোরামে রয়েছেন এবং তিনি বিধায়কের পদে রয়েছেন। যাই হোক, সুকান্ত মজুমদারের কাছে প্রশ্ন গিয়েছিল এই স্বপন মজুমদারের এই ধরনের আচরণ নিয়ে। কি বলছেন তিনি, শুনুন। দেখুন, আমি স্বপন মজুমদারের সাথে কথা বলেছি। গালিগালাজকে ভারতীয় জনতা পার্টি এন্ডোর্স করে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে তার জন্য ক্ষমা চাইবে না কি করবে সেটা তার ব্যাপার। স্বপন মজুমদার সেদিন আমাদের পথসভায় বক্তব্য রাখছিলেন। তৃণমূল কংগ্রেস মাতাল বানিয়ে কিছু তাদের কর্মীকে বারবার নিয়ে এসে তার বক্তব্যে বাধা প্রদান করছিলেন। এটা কি গণতান্ত্রিক পথ? এটা কি হওয়া উচিত? সেখানে পুলিশ প্রশাসনের কেউ ছিল না। মাতালটাকে যদি সরিয়ে নিয়ে যেত তাহলে এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না। তবে এটা ঠিক, ডায়েরিতে নাম লেখা থাকছে, যারা বলেছে না ভয় পায় না, ভয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে পালাবে, এটুকু বলে। বিষয়টা ইন্টারেস্টিং, মাতাল বানিয়ে সভামণ্ডলের চেষ্টা করা হচ্ছে, বেশ ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন সুকান্ত মজুমদার। কিন্তু অবশ্যই তিনি গালাগালি এন্ডোর্স করেন এবং গোটা বিষয়টা ব্যক্তিগত বলে ছেড়ে দিয়েছেন, মানে স্বপন মজুমদারের ব্যক্তিগত গালাগাল বিজেপির পথসভা থেকে। কিন্তু বিষয়টা হচ্ছে শুধু তো বিজেপি নয়, এই একই রকম ভাষা সন্ত্রাসের অভিযোগ তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠেছে। শোনাই পুরনো বক্তব্য, আবার একবার নতুন করে মনে করে।
বিজেপির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে গোপন আস্তানায় মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি। তোমার মাথার ভিতরে যে শয়তানি বুদ্ধিটা আছে, সেই শয়তানি বুদ্ধিটাকে গণতান্ত্রিক হাতুড়া দিয়ে মাথাটাকে মুন্ডটাকে ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস। মালদা ডাপুটের নেতা আব্দুর রহিম বকশি সেবার এই ধরনের হুমকি হুঁশিয়ারি দিয়েছিলেন। সৌরভবাবু, আমরা বাম আমলেও এরকম বিচ্ছিন্ন ঘটনা কিছু দেখেছি, কিন্তু এই নিয়ে আমরা বহু আলোচনা আগেও করেছি। মানে এই বারবারন্তটা কোনোভাবে আটকানো যাচ্ছে না। মানে প্রত্যেক বছর কিছু না কিছু এই ধরনের মন্তব্য আসবে এবং আমি যদি খুব ভুল না করি এটা কমেনি, বরং বেড়েছে। দেখুন সব্য, এখানে দুটো বক্তব্য আছে। প্রথম বক্তব্যটা হচ্ছে সুকান্ত মজুমদার যেমন গালাগালিকে এন্ডোর্স করেননি, তেমন তিনি বলবার চেষ্টা করছেন যে মাতালদের বিরুদ্ধে এরকম বলা যায়। আমি জানি না ভারতবর্ষের আইন অনুযায়ী এরকম কিছু আছে কিনা যে কেউ মাতাল হলে তাকে এই ধরনের অপশব্দ প্রয়োগ করা যায়। এরপর যদি আপনি তৃণমূলের আব্দুল রহিম বকশির কথা বলেন, তাহলে আমি আপনাকে যে কথাটা মনে করাবো, শঙ্খবাবু বেঁচে থাকতে এবং দেবেশ রায়ও বেঁচে থাকতে আমরা একটা পত্রিকা সম্পাদনা করতাম সেতু বন্ধন বলে। তাতে শঙ্খবাবুর বিখ্যাত কবিতা লিখেছিলেন, যেটা নিয়ে অনেক হইচই হয়েছিল। দেখ মেরে তোর দুনয়ন, দাঁড়িয়ে আছে উন্নয়ন। আপনার যদি সেই বিখ্যাত লাইনটার কথা মাথায় থাকে, অনুব্রত মণ্ডল খুব রেগে গেছিলেন আর কি। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি লাইনটা একটু ভুল বললাম। মানে শঙ্খবাবু বিখ্যাত কবিতা। তো শঙ্খ ঘোষের মতো বিশিষ্ট কবি যখন সতর্ক করার চেষ্টা করেছিলেন, তারপরেও কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা সতর্ক হননি। যেটা আপনি বলছিলেন যে আগে বিনয় কোনার মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে খুব অশালীন শব্দ প্রয়োগ করেছিলেন, আরামবাগের সিপিএম সাংসদ অনিল বসু খুব অশালীন শব্দ প্রয়োগ করেছিলেন, কিন্তু এখন একটা খুল্লা হার্ট হয়ে গেছে, যে যার সম্পর্কে যা ইচ্ছে বলতে পারে। এবং সেটা দলের সর্বোচ্চ নেতা, আমি সুকান্ত মজুমদার কিছুদিন আগে অব্দি রাজ্য সভাপতি ছিলেন, মন্ত্রী, তিনি বলছিলেন মাতাল হলে ওরকম বলা যায়। উনি জানেন না যে কেউ মাতাল হতে পারে, কেউ যৌনকর্মী হতে পারে, তাকেও কি শব্দ তার সম্পর্কে প্রয়োগ করতে হয়। এইটা যদি না জানা থাকে একজন রাজনীতিকের, তাহলে খুব বিপদ। এবং আমার মনে হয় সেক্ষেত্রে সব দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে একটা ডাইরেকশন যাওয়া উচিত বা একটা সতর্কবাণী যাওয়া উচিত যে এই ধরনের শব্দ প্রয়োগ কিন্তু দলের ভাবমূর্তির ক্ষতি করছে। সুমন যেরকম বলছিলেন যে এটা হয়, আমরা দেখেছি যে ভোট আসলেই একটু কর্মীদের তাতাতে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়, সেটা তৃণমূল বিজেপি থেকে শুরু করে প্রত্যেকেই একই রকম ট্রেন্ড। আর স্বপনবাবুর কথা বলছি, তো নতুন যে বিতর্কে জড়ালেন তা নয়, আগে তো একেবারে এনকাউন্টারের কথা বলেছিলেন তিনি। পুরনো বক্তব্য শোনাই। 2026-এ বাংলার মসনদে বিজেপিকে বসাবে। আজকে দলদাস পুলিশ এবং টিএমসির হারমাত বাহিনীর গুন্ডাগুলো কান খুলে রাখো, সবগুলোকে দেখে নেব, গুন্ডাগুলোকে এনকাউন্টার করব, আর এই দলদাস পুলিশগুলো ভোট দিতে খুলে নেব। সুমন, এটা কি বলা যায় না যে এই এনকাউন্টার বা কেষ্টদার চড়াম এই ধরনের যেসব মন্তব্য আমরা দেখে এসেছি, এই ভোটে বঙ্গ ভোটে রাজনৈতিক হিংসার একটা আবহ এইসব বক্তব্য থেকেই মোটামুটি একটা শুরু হয়ে যায় যে এইবার হবে ভোটে? সব্যসাচী, আমি কবিতাটা পেয়ে গেছি। কবিতাটার ফার্স্ট প্যারাটা ছিল, সবাই শুধু মিথ্যে রটায়, পদগুলি সব দেদার খোলা, যার খুশি আয় বিরুদ্ধতায়, যথার্থই বীরভূমি, উত্তাল ঢেউ পেরিয়ে এসে পেয়েছি শেষ তীরভূমি, দেখ খুলে তোর তিন নয়ন, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন, সবাই আমায় করত আজ, ছড়িয়ে যাবে দিক বিদিকে মুক্ত গণতন্ত্র আজ। তো এই যে অপশব্দ ব্যবহার, বাঙালিকে তার নিজস্ব ভাষা সংস্কৃতি এই সবকিছু ভুলিয়ে দেওয়ার চেষ্টা, এটা আমাদের যে রাজনীতিকরা করছেন, আমি বলবো এটা আমাদের সামাজিক দায়িত্ব যে এটাকে প্রতিরোধ করার এবং এদেরকে বয়কট করা, সে যে দলের হোক।
যিনি এই ধরনের খারাপ শব্দ ব্যবহার করবেন, মাতাল হলেও তাকে এই শব্দগুলো ব্যবহার করবেন, বলবেন এনকাউন্টার করে দেওয়া যায়, বলে দেবেন যে মানে মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি মারা যায়। আমি আব্দুল রহিম বকশির কথা বলছি। এই সমস্ত রাজনৈতিক নেতাদের আমাদের সামাজিকভাবে যতক্ষণ না আমরা পরিহার করতে পারছি, যতক্ষণ না এরা বুঝতে পারছে যে এরা বাড়ি ফিরলে এদের জন্য মানে যাকে আগের ভাষা বলে ধোপানাপিত বন্ধ করে দেওয়া হয়েছে, ততক্ষণে এরা মানে শিক্ষা পাবে যে এই ধরনের অপশব্দ, এই ধরনের খারাপ শব্দ, মহিলাদের শব্দ সম্পর্কে অশ্লীল শব্দ, এগুলো ব্যবহার করা যায় না। ঠিক। আমরা পরের ইস্যুতে আসি। এই যে রক্তগঙ্গা, হুঁশিয়ারি, এনকাউন্টার এসব কথা হচ্ছিল না, কোচবিহার কিন্তু বেশ তেতে রয়েছে। গত কয়েকদিন ধরে আপনারা গত কয়েক মাস যাবত যদি দেখতে পারেন, সেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাতাহাতি, সংঘর্ষ, বিক্ষোভ, বিজেপি বিধায়কদের ধরে ধরে বিক্ষোভ, এসব বিষয় হয়েছে। আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে হাওয়া আরও গরম করে দিলেন এবং টাস্ক দিয়ে এলেন দলকে। রীতিমতো কোচবিহারের তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাস্ক। কি টাস্ক শোনাই। আপনাদের মনস্থির করে রাখতে হবে যে আগামী 100-120 দিন নির্বাচন অবধি, এই নির্বাচন খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়, বিজেপিকে শিক্ষা দেওয়ার নির্বাচন। যারা কুচবিহারের মাটিকে বাংলাদেশ বলে দাগিয়ে দিয়েছে তাদেরকে শিক্ষা দেওয়ার লড়াই। আপনারা প্রস্তুত তো? তৈরি তো? এটা আমাদের অধিকারের লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই। খালি তৃণমূল বনাম বিজেপি নয়, বাংলার মানুষ বনাম বিজেপি। আর কোন বুথে যেন বিজেপি না যেতে, এটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। 9-0 করার দায়িত্ব আপনাদের, আর কুচবিহারের 9টা বিধানসভার সার্বিক উন্নয়নের দায়ভার আমার। প্রামাণিক কড়া টক্কর দিয়েছিলেন তৃণমূলকে। কি বলছেন নিশীথ প্রামাণিক ইস্যুতে শোনাই। নিশীথ প্রামাণিক প্রাক্তন, বাকি যে কটা আছে তাদেরকেও নিশীথ প্রামাণিকের মতোই প্রাক্তন করতে হবে। আপনি 5 বছর সাংসদ ছিলেন, আপনার কেন্দ্রের সরকার 12 বছর ক্ষমতায়। কোন বুথের জন্য নরেন্দ্র মোদীর সরকার ক পয়সা বরাদ্দ করেছে রিপোর্ট কার্ড নিয়ে আসুন, তারপর মানুষকে মুখ দেখাবেন। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বকেয়া পাওনা, বাংলার বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা। শুনুন, আমরা জানি উত্তরবঙ্গ বিজেপি একটা মোটামুটিভাবে একটা পায়ের ছাপ ফেলেছে, ভালো বেশ একটা মানে মুঠো শক্ত করেছে। কিন্তু কোথাও গিয়ে কি মনে হচ্ছে এই কোচবিহার, আমি পার্টিকুলার কোচবিহার বলছি, যে সেই মুঠো একটু হলেও আলগা হয়েছে, সমস্যা রয়েছে, সমস্যা তৈরি হচ্ছে বিজেপির জন্য? দেখুন, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কোচবিহার উত্তরবঙ্গের একমাত্র লোকসভা কেন্দ্র, যে লোকসভা কেন্দ্রটি 2024-এ বিজেপি হারিয়েছে। নিশীথ প্রামাণিক, যিনি কেন্দ্রে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন, তিনি হেরে যান। ফলে কোচবিহার অবশ্যই তৃণমূলের জন্য আলাদা করে নিশানায়। এবং আমাদের আরো একটা কথা মাথায় রাখতে হবে যে কোচবিহারে তৃণমূলের মধ্যে অনেক ধরনের গোষ্ঠী কোন্দল ছিল, যেগুলোকে সামলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ইউনিফাইড ফ্রন্ট তৈরি করবার চেষ্টা করছেন। অন্যদিকে বিজেপির মধ্যেও অনেক গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, কারণ নিশীথ প্রামাণিক তিনি নিজেই তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন। বিজেপির জন্য নিজেদের ঘর সাজানোটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, সেটা বিজেপিও করবার চেষ্টা করছে। কিন্তু আপনি যেটা বটম লাইন বললেন, কোচবিহারে বিজেপির যে শক্ত দুর্গ ছিল সেখানে একটা ফাটল দেখতে পেয়েছে বলেই তৃণমূল বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন এতটা মরিয়া। আর আজকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরে, আপনাদের মনে থাকবে, যেখানে ভূত হাঁটিয়েছিলেন, অর্থাৎ ভোটার লিস্টে মৃত কিন্তু বাস্তবে জীবিত। কোচবিহারেও একই বিষয় করলেন তিনি, হাঁটালেন ভূত। আমার সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ। বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? কি কুচবিহারের ভাইয়েরা জবাব দেবেন না? যারা এই মাটিকে বঞ্চিত করেছে, অপমানিত করেছে, তাদেরকে জবাব দেবেন না? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।